হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি লাইজু, ইটালির পম্পেই শহর থেকে আরেকটি নিউ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ভিডিওটা করা হয়েছে ঈদের দিন সকাল 8টার দিকে উঠে চা খেয়ে নিলাম। আর ঈদের দিন কাজ একটু বেশি থাকে, তো আজকে বাহিরের ওয়েদার অনেক সুন্দর। আর এখন তো সামার চলে আসতেছে, রোদই বেশি থাকে। আজকের এই ভিডিওটা হলো ঈদের দিন টুকটাক কি রান্না করলাম। গার্ডেন থেকে পুদিনা পাতা নিয়ে বোরহানি বানিয়েছিলাম। আর এখানে আমাদের কুরবানি দিয়েছিল, সেই মাংস বাসায় নিয়ে আসছে, সেই ভিডিওটা শেয়ার করেছি। ঈদের ব্লগ ভিডিও কখনোই আমার শেয়ার করা হয়নি, কাজে বিজি থাকা হয়। তো ছোট ছোট করে কয়েকটা ভিডিও আমি করে রেখেছিলাম এবার শেয়ার করার জন্য আপনাদের সাথে। তো আমরা গার্ডেনে গিয়েছিলাম পুদিনা পাতা আনার জন্য। এই গার্ডেনের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে একটা ছোট্ট পুদিনা পাতা গাছ এনে লাগিয়েছিলাম, সেখান থেকে দানা হয়ে এতগুলো গাছ হয়েছে। পুদিনার এই গাছটা রাখার কারণ হচ্ছে এখানে বোরহানিটা বানানো হয় মাঝে মাঝে। আর ধনেপাতার পাশাপাশি কিন্তু পুদিনা পাতাটাও অনেক দরকার হয়, যে কোনো কাবাব, পেঁয়াজু, বোরহানি সব কিছুতে দেওয়া যায়, জুস বানানো যায়। সামারের এই সময়টা লেবু আর পুদিনা পাতা দিয়ে বরফ দিয়ে একটা জুস বানানো হয়, সেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর দুপুর টাইমে ভালো লাগে খেতে। ঈদের দিন আমি মোরগ পোলাও রান্না করেছিলাম। তো ওর আব্বু বোরহানিটা বানাবে, সেজন্য আমি পুদিনা পাতা আনতে গিয়েছিলাম গার্ডেনে। তো আমার দুই ছেলেও আমার সাথে গিয়েছিল। তো ওরা পাতা ছিঁড়ছিল, সেটা দেখে আমি একটা ভিডিও করে নিয়ে আসলাম। আর পুদিনা পাতা, টক দই দিয়ে বোরহানি, এটা কিন্তু হজমেও সাহায্য করে। আর ঈদের দিন আমি মোরগ পোলাও রান্না করেছিলাম। তো মোরগ পোলাওর সাথে কিন্তু বোরহানি অনেক ভালো লাগে। পুদিনা পাতাটা বাহির থেকে নিয়ে এসে ভালোভাবে ক্লিন করলাম, সাথে ধনেপাতা, কাঁচামরিচ সব কিছু রেডি করে সামনে দিলাম। আর এই গুড়টা দিলাম। আর যা যা লাগে সব কিছু ও নিয়ে নিবে। ওর হাতের বোরহানিটা অনেক ভালো হয়। ওর আব্বু বোরহানিটা বানাচ্ছিল, আর কি কি দিছে সেগুলো ভিডিও করতে পারেনি। ও ঝটপট করে কাজ শেষ করে ফেলে। আর এখানে অনেক কিছুই দিছে বোরহানিতে যা যা লাগে, তো আমি ছোট্ট করে একটা ভিডিও করে রেখে দিয়েছিলাম। আর যেগুলো বাসায় রান্না করি সেগুলো ভিডিও ঠিকভাবে টেবিলে সাজিয়ে ভিডিওটা ঠিকভাবে কখনোই করতে পারি না। ও দেখা যায় এসে খাওয়া দাওয়া শেষ কমপ্লিট করে ও আবার বেরিয়ে যায়, চলে যায়। সকালের দিকে ওরা বাসায় ছিল, সেমাই, গাজরের হালুয়া এগুলো দিয়ে পরোটা, নাস্তা এগুলো করা হয়েছে। দুপুরে ঈদের দিন খাওয়া দাওয়া শেষ করে হাজবেন্ড রেস্টুরেন্টে চলে গেছিল। আর জিয়ানের ক্লাস ছিল বিকেলের দিকে, তো ও চলে গেছিল। ঈদের দিন পায়েসটা ইটালিয়ানদের বাসায় পাঠিয়েছিলাম, আর সাথে ফুল পাঠিয়েছিলাম। আর সেজন্য ঈদের পরের দিনও রান্না করছি, যেদিন আর কি বাংলাদেশে ঈদ ছিল। আর এখানে গাজরের হালুয়াটা রান্না করছিলাম, এটা আমার হাজবেন্ড অনেক পছন্দ করে সকালে পরোটা দিয়ে খাওয়ার জন্য। আর এটাতে ঘি আর মাওয়া, পটের দুধ দিয়ে বানিয়েছিলাম। গাজরের হালুয়াটা অনেক টেস্ট হয় খেতে পরোটা দিয়ে। এখানে মোরগ পোলাও রান্না করেছিলাম। আর এই মোরগ পোলাওটা এতটা মজা হয়েছিল। আর আমার হাতের মোরগ পোলাও একবার যে খাবে সে সারা জীবন মনে রাখবে। আমার শাশুড়িকে পুরান ঢাকায় দেখতাম কিভাবে কাচ্চি রান্না করতো, মোরগ পোলাও রান্না করতো, এগুলো তখন আমি খেয়াল করে রাখতাম, কিন্তু আমাকে কখনো রান্না করতে দিত না। তো বড় বড় যে আইটেমগুলো সেগুলো আমার শাশুড়ি রান্না করতো, আমি সাথে হেল্প করতাম। বাংলাদেশে যখন ছিলাম শ্বশুর বাসায় রেগুলার যে রান্নাগুলো সেগুলো করা হতো, কিন্তু বড় বড় আইটেমগুলো, পোলাও, কাচ্চি, এগুলো আমার শাশুড়ি রান্না করতো, বলতো আমার পাশে থেকে দেখো, আর যখন আমি বুড়ো হয়ে যাব তখন এগুলো রান্না করো আর শিখে রাখো। তো এখানে আসার পর আমি পারফেক্ট পোলাও রান্না করাটা শিখেছি। আর একদম ঝরঝরা হয় আর এত মজা হয় মাশাল্লাহ। আর বাংলাদেশের ঢাকাইয়াদের রান্নার মতো অন্য কোনো জেলার কোনো জায়গার রান্নার সাথে মিলবে না। আর আমি ওখানে ছিলাম 10-12 বছর। আর পুরান ঢাকায় যখন রান্না করে তারা একা শুধু নিজেদের জন্য রান্না করে না, তো বড় ডেকগুলো, পাতিলগুলোতে রান্না করতো বেশি করে। আর বেশিরভাগ টাইমে ছাদের উপরে রান্না করা হতো বড় ডেক পাতিলগুলোতে। তো রিলেটিভ, আত্মীয় স্বজন সবাইকে দিয়ে তারা খাওয়া দাওয়া করতে পছন্দ করে। তো কোরবানির সময় তো বিশাল ব্যাপার থাকতো আর কি, যা দেখতাম। আর আমার হাজবেন্ড যেহেতু ঢাকাইয়া, ওকে যদি 3 বেলাও পোলাও দেওয়া হয় ও ভাতের নামও নিবে না, 3 বেলায় খেতে পারবে। আর আমার দেখা যায় একবার ছাড়া 2বার খেলেই আর কি খাওয়া যায় না। আর ওকে 1 মাসও যদি পোলাও, বিরিয়ানি, কাচ্চি এগুলো দেওয়া হয়, ওর কোনো না নেই। তো এগুলো বলতে যে আমার হাসি আসতেছিল। এখানে বিফ কিমা দিয়ে টিকিয়া বানাচ্ছিলাম সন্ধ্যার দিকে। আর এই কিমাটা বাইরে থেকে করে নিয়ে আসছিল। এই টিকিয়াগুলো আমি বিকেলের দিকে বানাচ্ছিলাম, তখন হাজবেন্ডও বাসায় ছিল না, আর জিয়ানও কোচিংয়ে চলে গেছিল। আর ঈদের দিন বিকেলে জিয়ানের কোচিং ছিল, হাজবেন্ডও চলে গেছিল রেস্টুরেন্টে। আর আমি একাই টিকিয়াগুলো ভাজতেছিলাম, আর গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম। আর ঈদের পর দিন এখানে মাংসটা এসেছিল, কোরবানির মাংস। আর এখানে ঈদের পরের দিনই কোরবানি দেওয়া হয়। আর
আর এখানে হচ্ছে হাতে মাখিয়ে হচ্ছে গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম আর সব কিছু দিয়ে। মানে মাংসটা ঈদের দিন পরে যেহেতু আসছিল, তো ঘরের মাংসই হচ্ছে আমি বসিয়ে দিয়েছি। আর গরুর মাংসটা সবসময় হচ্ছে বাসায় এটা থাকে। আমার কাছে মনে হয় ইতালিতে গরুর মাংসের প্রাইস অনেক কম বাংলাদেশের তুলনায়, আর ইউরোপে সব দেশেই হয়তো কম, বাংলাদেশই আমার কাছে মনে হয় একটু বেশি প্রাইস নেয়। তো যাই হোক, ঈদের দিন রাতে তো সেমাই এগুলো রান্না করে রেখে দিয়েছিলাম, সকালে খাওয়া দাওয়া হয়েছে আর দুপুরে মোরগ পোলাও খাওয়া দাওয়া হয়েছে। আর হচ্ছে এগুলো বিফ আর হচ্ছে টিকে এগুলো রাতের জন্য হচ্ছে রান্না করে রেখে দিলাম। ইটালিতে ঈদের পরের দিন হচ্ছে কোরবানির মাংসটা আসছে, কোরবানি দিয়েছি এখানে আমরা অন্য বাঙালিদের সাথে অন্য শহরে। তো 5টার দিকে হচ্ছে মাংসটা নিয়ে আসছে, আমার হাজব্যান্ড সারাদিনই ওইখানে ছিল, জিয়ানও ছিল। তো আমরা যেই শহরে থাকি সেখানে যেহেতু কোনো বাঙালি নেই, আর এক গরু একা কোরবানি দিয়ে সেটা তো আর নিজেরা খাওয়া যাবে না, আর কোরবানি তো একার জন্য না। এখানে যে বাঙালি দোকান থেকে বাজার নিয়ে আসে ওদের সাথে মিলেই হচ্ছে কোরবানিটা দিয়েছি। তো ওইখানেই হচ্ছে মাংসগুলো যারা পরিচিত আছে কয়েকজনকে দিয়ে আসছে। আমাদের মাংসটা আমাদের বাসায় নিয়ে আসছে, আর ওখানে হচ্ছে 2-3 জন বাঙালি মিলে হচ্ছে একটা বড় গরু নিয়েছিল। তো সেই গরুই হচ্ছে কোরবানি দিয়ে মাংস বাসায় নিয়ে আসছে, আর ওখানে যারা যারা পরিচিত আছে ওদেরকেও দিয়ে আসছে। তো আমাদের এখানে যে বাজার নিয়ে আসে সেই লোক হচ্ছে তার ফ্যামিলি নিয়ে এখানে থাকে, সে কোরবানি দেয়। তো আমাদেরকে জানিয়েছিল যে আমি আর 2জনকে নিয়ে কোরবানি দিই, যদি আপনারা দিতে চান তাহলে সামিল হতে পারেন। তো আমার হাজবেন্ড শুনে তো অনেক খুশি হয়েছে যে আমি তো এরকম খুঁজতেছিলাম, এখানে যেহেতু আশেপাশে কোনো বাংলাদেশের লোক নেই। কোরবানি সেটা হচ্ছে এই শহরেও দেওয়া যায়, আর কোরবানি একার জন্য না, সেটা তো আমরা সবাই জানি। আমাদের এখানে কোনো রিলেটিভ নেই, আত্মীয় স্বজন নেই, আর ফ্রিজে এনে কেটে রেখে দিলাম আর একা একা খেলাম, সেটা তো হলো না। আর কোরবানি বলতে হচ্ছে সবাইকে দিয়ে খেতে হয়। তো যেদিন মাংস নিয়ে আসছে সেদিন হচ্ছে আমার হাজব্যান্ড বাসায় ছিল, তো ও আর আমি মিলিয়ে হচ্ছে সব কিছু প্যাকেট করে গুছিয়ে রাখলাম। আর হচ্ছে এই ফুলগুলো নিয়ে আসছিল হচ্ছে ইটালিয়ান নেইবারদের জন্য, ওদেরকে পায়েস পাঠিয়েছিলাম, তো ফুলও দিয়েছিলাম সাথে। আমাদের কোরবানির মাংস যেহেতু ঈদের পর দিন আসছে, তো ঈদের পরের দিন হচ্ছে ওদেরকে পাঠিয়েছিলাম। আর যখন পায়েস দিয়ে আসছে বলে আসছিল যে কালকে আমাদের কোরবানি দিলাম, ঈদের জন্য মাংস আসবে, আপনাদেরকেও পাঠিয়ে দিব। তো যাই হোক, ঈদে কি করলাম, কি রান্না করলাম টুকটাক আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে বিড়ালের জন্য খাবার বের করছিলাম, তো বিড়ালের ভিডিও আমি আপনাদের সাথে অনেকদিন আগে শেয়ার করেছিলাম। তো ওদের ভিডিও ঠিকভাবে করা যায় না, ওরা হচ্ছে বাসার পেছনে যে গার্ডেনটা আছে সেখানেই হচ্ছে ছোটাছুটি করে। আর যখন আমি খাবারটা দিই তখন হচ্ছে আমার কাছে আসে, আর বাসায় বাসায় ওরা অল্প টাইমের জন্যই থাকে। আর এখন তো বিড়ালগুলো বড় হচ্ছে, গার্ডেনেই বেশি থাকে সারাদিন। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, সবার ঈদ কেমন কাটলো? আর আমার ঈদ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আর বাংলাদেশে যখন ঈদগুলো করতাম তখন তো হাজবেন্ড বাহিরে থাকতো, তো ঈদের দিন কেমন যেন একটা শূন্যতা কাজ করতো, যে বাংলাদেশে আমার শ্বশুরের 2টা বা 3টা গরু হচ্ছে কোরবানি দিত। তো এখন ও থাকতো দেশের বাহিরে আর আমরা থাকতাম বাংলাদেশে, তো খারাপ লাগতো ঈদের সময় বিশেষ করে। তো এখন একই সাথে ঈদ করতেছি হাজবেন্ডের সাথে বাচ্চাদেরকে নিয়ে, তো আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে আম্মু আব্বুর কথা যখন মনে হয় অনেক কষ্ট লাগে ঈদের দিন। আগে যখন বাংলাদেশে ঈদ করতাম হাজব্যান্ডের জন্য মনটা খারাপ লাগতো, আর এখন এখানকার ঈদগুলোতে আম্মু আব্বুর জন্য মনটা অনেক খারাপ থাকে। বাইরের দেশে থাকলে সবকিছু তো আর একই সাথে পাওয়া যাবে না। যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।